সবাই অবাক। হানিফ মিয়া অবাক, বলে স্যার আমাকে থানায় দিয়েন না, আমাকে এখানে জুতা পেটা করেন, যা পারেন আপনারা মারেন, আর আমার লাঠি দিয়ে মারেন, আমার স্যার দিয়েন না। অনেকগুলো মানুষ আমার উপর নির্ভর করে, না খেয়ে মারবে এবং আপনাদের উপর আবার হামলাও করতে পারে। আমি স্যার আর আপনাদের উপর হামলা হতে দেব না, এর কথা দিতে পারে। তো বললেন না, চা খাও তুমি। তাকে চা বিস্কিট খাওয়ালো। তারপর সব শিক্ষকদের সঙ্গে আলাপ করলেন। শুনেন, একটু চেষ্টা করে দেখি না আমরা একটা মানুষকে ফিরাতে পারি কিনা, আর আমাদেরও তো লোক দরকার, একটা ভালো দারোয়ান দরকার। ওকে যদি দারোয়ান বানাই। অনেকে নিষেধ করলেন, না 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 না, এই গুন্ডা পান্ডা দারোয়ান হলে তো আমরা বাঁচব না। বলে দেখি না, দেখি না, সব মানুষ তো বোঝা যায় না, দেখি কিছুদিন। তারপর আবার ডাকলেন জেনুল, ডেকে বললেন যে শোনো, তুমি চাকরি করবা আর এইসব কাজ, ভাড়া খাটার কাজ ছেড়ে দেবা। ছেড়ে দেবো স্যার। আর আমার ভাইটা যারা আছে, কলতা বাজারে যে দোকানটা পাইছি, এটা ওরা চালাতে পারবে। এখন তো আমরা দোকান বেশি পাই না, আর মাংস তো মানুষ বেশি খায় না। মানুষ মাছই খায় বেশি। তখন বললো যে তোমাকে এখানে দারোয়ান চাকরি দেব। বলে যে মাসে মাসে বেতন দিবে। তো কেন, তোমার মাসে মাসে বেতন পাওয়া কথা? বললো হ্যাঁ, ওই যে বাড়ি ভাড়া দিয়েছে, ওই তো ভাঙে ভেঙে দেবে না, এই মাংস বিষয়ে বিশ্বাস টাকা জমাইতে পারি না। তো বলে যে হ্যাঁ। তো তখনকার যা বলে, যা দেন স্যার, আপনাদের সঙ্গে থাকবো, আপনারা স্যার ভালো মানুষ। আর কেউ স্যার আটকলো যে আমি মানে এই যে আর্টিস্টদের। এবং সেই দারোয়ান দীর্ঘদিন এই হানিফ মিয়া, হ্যাঁ এই হানিফ মিয়া, তার কোয়ার্টার দেওয়া হলো, ইয়ে দেওয়া হলো। এবং ডিসিপ্লিন কাকে বলে, 5টা পরে কাউকে ঢুকতে দিতাম। আর আমরা তখন ঠিক করলাম যে একটা ক্লাস ছিল স্টিল লাইফের। তো কিবরিয়া স্যার মেয়েদের জন্য আলাদা, 3 জনের জন্য আলাদা, এক কোনায় ব্ল্যাকবোর্ড দিয়ে মানে ইয়ে আছে, ব্ল্যাকবোর্ডের নিচে তো খোলা, আমরা ঢুকে পড়তাম নিচ দিয়ে, ওরাও আসতো, আবার এমনিও আসা যায়, কারণ রুমের মধ্যে তো স্টিল লাইফ। আমরা ঠিক করলাম যে কালকে আমরা একটা স্টিল লাইফ করবো, এবং মেয়েরা বললো যে তোমরা 3 জন, হ্যাঁ ওই 3 জনকে কী বলতে হবে। আমরা বললাম যে দেখো, আমরা ছেলেরা বেশি, তোমরা বলবা। তাদেরকে আমি এবং গোফেশ মালাকার, এই 2 জন ভালো করে সব শিখালাম যে স্যারদের বলতে হবে যে আমরা স্যার এই একসঙ্গে ক্লাস করব। হ্যাঁ, এতে অসুবিধা হয় আমাদের 2 সঙ্গে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু প্রবলেম। এই প্রবলেমগুলো আমি চিন্তা করে করে গোফেশ মালাকারকে বললাম, বলে গুড, খুব ভালো। মেয়েদের নিয়ে বসলাম যে প্রথমে বলবা যে ব্ল্যাকবোর্ডে ওরা এক একটা বোর্ডে 3 জন 4 জন করে, আর আমরা একজন করে, ওটা দেয়ালের মধ্যে আমাদের ঠেকিয়ে দেয়। স্যার এই একটা বিশাল সমস্যা, কারণ তখন ব্ল্যাকবোর্ড ক্লাস হতো। তারপরে স্যার ছেলেরা এত সুন্দর সুন্দর ক্লাস করে, ওদের ছবি দেখলে এদের মধ্যে অনেক ভালো ছাত্র আছে আমাদের। তো আমরা তো স্যার 3 জন কী শিখবো, একসঙ্গে বসে মিলে স্যার অনেক শেখা যায়, ইত্যাদি ইত্যাদি। এগুলো বলবা। হ্যাঁ, আর আরেকটা বলবা, যেটা তোমরাই বলবা, যে আমাদের অভিভাবকদের আমরা বোঝাবো, কারণ ওরা আমাদের ভাই বোন, আমরা ভাই বোনের মতো চলবো। ওরা আমাদের ভাই, আমরা ওদের বোন। আমরা তোমাদের কথা দিতে হবে যে কোনো রকম অশোভন কোনো ঘটনা আমরা আমাদের চালু করা হতে দেব না। এর যদি ব্যত্যয় হয় তাহলে আমরা আমাদের একদম এই কলেজ থেকে বের করে দিন। এটা তোমাদের মেয়েদেরই বলতে হবে, আমাদের না। তো ওরা একজন খুব সাহসের সঙ্গে বলল ঠিক আছে, অ্যাডলিন মালাকার। আর আরেকজন ছিল আফরোজা বেগম। আফরোজা পরে আফরোজা মোস্তফা হয়। বর্তমানে আমাদের বিখ্যাত 2 সন্তানের মা বাবা।
সে হলো এই যে আর্কিটেক্ট পলাশ, সে তো ছবি ওকে পলাশের মা, এবং এই যে তার ছোট ভাই যে আবৃত্তিকার, হ্যাঁ শিমুল, এদের মা। আর ওদের বাবা ছিল আমাদের এক ক্লাস উপরে পড়তেন, আমাদের মোস্তফা ভাই, মোস্তফা গোলাম মোস্তফা সারা জীবন ওই বিসিকের চাকরি করতেন, ডিজাইনার হিসেবে রিটায়ার করেছিলেন। যাই হোক, তো এখন আফরোজা আর ছিল গুলশান আরা, জুবাইদা গুলশান আরা। জুবাইদা গুলশান আরা তখন তিনি কবি গোলাম মোস্তফার শালিকা, অর্থাৎ এই মোস্তফা মনোয়ারের খালা হন। এটা দ্বিতীয় বিয়ের, মোস্তফা মনোয়ারের মা না, পরে তিনি গোলাম মোস্তফা বিয়ে করেছিলেন, মাফরুহা বা এরকম করবো, আমার যতদূর নাম মনে আছে। যাই হোক, তো এবং বর্তমানে তার বিশাল পরিচিতি আছে। হ্যাঁ, না, জুবাইদা গুলশানারা হলো আমাদের যে বিএনপির এখন ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়া, তার শাশুড়ি। ওই যে তার মেয়েকেই তারেক বিয়ে করেছেন। যে মেয়ে ডাক্তার, কী নাম যেন, জুবাইদা না? হ্যাঁ, যাই হোক। তো সেই আমার সঙ্গে সবসময় যোগাযোগ, সে পড়া শেষ করতে পারেনি, ফোর্থ ইয়ারে উঠে নেভি, তখন পাকিস্তানের নেভিতে সে সিনিয়র অফিসার, তার সঙ্গে বিয়ে হয়ে যায়। তারপর তিনি পাকিস্তানে চলে যান, এরপর তিনি ফিরে আসছেন। ব্ল্যাকবোর্ডগুলো সরিয়ে দিয়ে আমাদের স্টিল লাইফ যেটা, সেখানেই এক পাশে তিনজন মেয়ে বসলো। কিবরিয়া স্যার ক্লাসে ঢুকে ক্লাসের সব চেঞ্জ দেখে তিনি খুব ঘাবড়ে গেলেন, শুধু বলেন, এটা কি করে হলো, ক্লাস এভাবে কে সাজালো, আমি তো কালকে সাজিয়ে দিয়ে গেছি। তখন আমরা একসঙ্গে বলে উঠলাম, আমরা স্যার সবাই মিলে করেছি, আমরা একসঙ্গে ক্লাস করব। কিবরিয়া স্যার খুব ঘাবড়ে গেলেন, এদিক সেদিক তাকিয়ে সোজা চলে গেলেন, কারণ তিনি খুব লাজুক প্রকৃতি ছিলেন এবং খুব আদর করতেন আমাদের। আমরা ছাড়ছে এখন, কারণ তখন আনোয়ারুল হক সাহেব ছিলেন সিনিয়র টিচার, এবং অফিসিয়াল অনেক কাজ, জয়নুল আবেদিন ছিলেন প্রিন্সিপাল, কিন্তু অফিসিয়াল অনেক কাজ আনোয়ারুল হক স্যার করতেন, এবং তিনি খুব ডিসিপ্লিন মানতেন, আইন মানতেন, ভীষণ কড়া ছিলেন। তার ভয়ে আমরা অতিষ্ঠ থাকতাম। জয়নুল আবেদিনকেও আমরা এত ভয় পেতাম না, এই আনোয়ার স্যারকে যত ভয় পেতাম, ভীষণ ভয় পেতাম। তো তখন চারুকলার যে স্টুডিওর ক্লাসরুমগুলো ওই নিচের দিকে খোলা, উপরে কিন্তু জানলা টানলা নেই। বারান্দা দিয়ে দেখলাম যে এরকম 3-4 জোড়া পা আসতেছে। প্রথমে হচ্ছে আনোয়ারুল হকের লম্বা ওই জোড়া পা দেখা যাচ্ছে, তারপরে হলো শফিকুল আমিন, এরপরে হচ্ছেন জয়নুল আবেদিন, আর অনেক পরে পায়জামা স্যান্ডেল পরে আসতেছেন কিবরিয়া স্যার। ধরাম করে দরজাটা খুললেন, আনোয়ার স্যার। আবেদিন স্যার বলছেন, আনোয়ার সাহেব আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, তোমরা ঢুকে তিনি বললেন, তোমাদের পানিশমেন্ট হবে। কি পানিশমেন্ট হবে তোমরা ভাবতে পারো না। চারুকলার ডিসিপ্লিন তোমরা ভঙ্গ করেছ, কি পেয়েছো তোমরা? হ্যাঁ, আমি একজনকেও ছাড়বে না। জয়নুল আবেদিন সাহেব, আপনি অভিভাবকদের ডাকেন, আমরা মিটিং করব। এক নাগাড়ে শাসিয়ে গেলেন। আমরা সব দাঁড়িয়ে নিচের দিক তাকিয়ে আছি। এরপরে তাকে থামালেন শফিকুল আমিন এবং জয়নুল আবেদিন। ঠিক আছে, আমরা দেখতেছি, আমি একটু জিজ্ঞেস করি। তিনি জিজ্ঞেস করলেন, এটা কেন করেছেন? মেয়ে তিনটি ঘাবড়ে ওরা আগিয়ে যাবে, যায় না। হ্যাঁ, গোবেশ মালাকার আর আমি আগিয়ে গেলাম। আমরা বললাম যে স্যার, এটা আমি বললাম যে স্যার, আমাদের মেয়েরাই বেশি চেয়েছে। এরকম কথা ছিল না, আমি বুদ্ধি করে বের করলাম।
মেয়েরাই চেয়েছে, মেয়েরা চালিয়ে তোমরা করবে। আবেদিন স্যারকে কথা বলতে দিচ্ছে না, আনোয়ার স্যার আবার জানো আজকে যদি এটা খবরের কাগজ জানে তখন রিপোর্ট হবে, চারুকলা বন্ধ করে দেবে। কত কষ্ট করে আমরা এই চারুকলা সাবধানে চালিয়ে আনছি, তোমরা এটা কী করলে? আবার তাকে থামালেন। আবার জয়নুল আবেদিন বললেন যে আমি দেখছি তো তোমরা যে এটা খুব অন্যায় করেছো, ডিসিপ্লিন করেছো, এটা কি স্বীকার করো? আমরা বললাম জি, হ্যাঁ। আমরা বললাম যে মেয়েরা অনেক অসুবিধায় পড়ে, তাদের ক্লাস হয় না, তারা ব্ল্যাকবোর্ডে ক্লাস করে। তখন মেয়েরা এগিয়ে আসলো, দেখতে যে আমি তাদের কথাগুলো আমি বলতে যাচ্ছি, এগিয়ে আসলো, এগিয়ে বলছে স্যার আমরাই ছেলেদের বলেছি আমরা তোমাদের সঙ্গে মিলেমিশে ক্লাস করবো। ওরা স্যার আমাদের ভাইয়ের মতো স্যার, আমরা ওদের বোনের মতো স্যার, আমরা কথা বলে নিয়েছি। তখন না না দেখো এটা স্যার কেউ জানবে না স্যার, আমরাই যদি আপনারা স্যার এটা নিয়ে স্যার আমরা কাউকে বলবো না স্যার, আমরা শুধু ক্লাস করে যাব। মেয়েরাই বলল। যাই হোক আরও অনেক কথা বললো। স্যার তখন থামালেন, বললেন না তোমাদের একটা শাস্তি আমরা দেব ডিসিপ্লিন ভঙ্গের জন্য, এটা হতে পারে না, কারণ অন্য অন্য ক্লাস আরও ওরা বাইরে যারা আছে, এমনকি বিশ্ববিদ্যালয় তো এইভাবে মিলেমিশে ক্লাস হয় না, ভিন্ন ভিন্ন হয়। হ্যাঁ, সেই জায়গায় চারুকলা এটা নিয়ে তো আবেদিন সাহেব অনেক বুঝালেন আমাদের, তোমরা এটা ভালো করে নেই, তবে তোমাদের গার্জিয়ানদের কাছে আমরা তাদের ডাকবো, চুপচাপ ডাকবো, আনোয়ার সাহেব, শফিকুল আহমেদ সাহেব, কিবরিয়া সাহেব, আর তোমাদের বলি বাইরে কারোর সঙ্গে এসব নিয়ে আলোচনা করবে না। আমরা এটা ঠিক করে দেব। ঠিক আছে, তোমাদের অভিযোগ শুনলাম, এখন কিবরিয়া সাহেব আপনি কীভাবে ক্লাস নেন আমরা দেখছি। তো কিবরিয়া সাহেব আচ্ছা আজকে তোমরা মিলেমিশি করো, কালকে থেকে আবার ভাগ করে দেব। এই ঘটনা কিন্তু আসলে তো চাপা থাকে না। আমাদের যে 5টা মেয়ে উপরের ক্লাসে আছে এবং তার উপরে আছে আরও 2টা মেয়ে, ওরা দুপুরের বেলা সব চলে আসলো আমাদের ক্লাসে। কী করে করলি তোরা? ওরে বাপরে বাপ, বহুদিন পর সেদিন আমাদের শিল্পী রুবি ইসলাম ইউরোপ থেকে এসেছিল, তাকে নিয়ে আমরা বসছিলাম। রুবি ইসলামকে বললাম যে রুমি আপা আপনার মনে আছে? বলে একটু একটু মনে আছে। আমি বললাম যে আপনি তখন খুব স্মার্ট মেয়ে ছিলেন, এখনও স্মার্ট, হ্যাঁ। তখন চারুকলাতে আপনি একদম সেই সবার কাছে ঘুরে, শিক্ষকদের কাছে ঘুরে টুরে একটা সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছিলেন। হ্যাঁ, স্যাররা আমাদের খুব ভালোবাসতেন, আপনাদেরও ভালোবাসতেন। তখন আপনি ওই 5টা মেয়ে সহ উপরের ক্লাসে এসে বললেন যে তোরা করলি কী করে? অ্যাডলিনকে, তারপরে গুলুকে, আফরোজাকে জিজ্ঞেস করলো, বললো যে ওই 2জন হাসেম আর এলো গোপেশ, এই 2জনের সব মাথা, তারাই আমাদের শিখিয়ে দিচ্ছে এইভাবে করতে হবে। বলে যে দারুণ কাজ করছে। তো আমার দিকে তাকিয়ে রুমি ইসলাম বলে যে এরকম একটা গো বেচারা ছেলে, আমি আসলে তখন কথাই বলতে পারতাম না, এরকম একটা গো বেচারা ছেলে আমার হাত দুটো ঝাঁকিতে বললো কী করে তোর মাথায় আসলো এগুলো। এবং তারপর থেকে ধীরে ধীরে পুরো চারুকলা নীরবে কো-এডুকেশন হয়ে গেল। পরের দিনই হ্যাঁ গার্জিয়ানদের চিঠি দিয়েছেন কি দেন নাই এটা আমরা ঠিক বলতে পারবো না, আমার কোনো গার্জিয়ানের চিঠি পাই নাই। যাই হোক, তো তিনি আমাদের শাস্তি দিলেন যে আমাদের আউটডোর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল সে সময়। তো ছুটি থাকতো 2 দিন, রোববার আর শনিবার হাফ, শুক্রবার না। ওই যে কারণ তখন রেস খেলা হতো রোববার দিন, সেজন্য আর্ট কলেজ বন্ধ থাকতো, আর শনিবার দিন ছিল হাফ। তো বললো যে তখন আমাদের একটা মানে ক্লাসই ছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একদম সব ইয়ারে, যে এই অন্তত 2টা-3টা স্কেচ করে দেখাতে হবে। আর আবেদিন স্যার একটা স্পেশাল ক্লাস দিয়েছিলেন, তোমাদের প্রত্যেকের স্কেচ খাতা আমি মাঝে মাঝে এসে দেখবো,
যখন যা পারো স্কেচ করবে ডায়েরির মতো। তো এটা অনেক ছেলে মেয়েই কিন্তু পারতো না। মেয়েরা তো স্কেচ আউটডোরে যাবে কোথায়, ওদের এই কলেজটাই হচ্ছে আউটডোর, বাইরে বেরোনো হতো না। তো তিনি এসে কিপিয়া স্যার বললেন যে সোমবার দিন তিনি এই স্কেচ দেখবেন, 1 ঘন্টা স্যার এই তোমাদের কাজ দেখবেন, আর বলছে প্রত্যেকেরকে 2টা করে কাজ নিয়ে আসতে, পেন্সিলে একটা, পেনে একটা, আর হলো স্কেচ বই থাকতে হবে, স্কেচ বই দেখাতে হবে যে তুমি যখনই অবসর পাও স্টাডি করে স্কেচ করো। হ্যাঁ, এটা হলো শাস্তি, একদম নিয়ম, এটা ছাড়া নাম্বার পাবে না। হ্যাঁ, তখন মেয়েরা বিপদে পড়ে গেল, তখন অনেকেরই স্কেচ বই নেয়, তাড়াহুড়া করে নিউ মার্কেটে গিয়া স্কেচ বই কিনা এই রজেশনীতে গিয়া এই করলো। এটা কিন্তু তখন খুব ভালো শাস্তি ছিল। হ্যাঁ, আমরা যারা কাজ করতাম তাদের জন্য তো খুব মহা আনন্দ। না, আমি পরীক্ষা দেওয়ার সময় ফাইনাল ইয়ার যখন পরীক্ষা দেই, তার আগে ফাইনাল ইয়ারে যখন উঠেছে 5th ইয়ার, কয়েক মাস ক্লাস হওয়ার পরে না যদি ওই একদম প্রথম দিকেই, তখন এশিয়া ফাউন্ডেশন একটা জাপানিজ কাম বাংলাদেশ মিলিয়ে একটা এনজিও আর কি। তখন তো এনজিও ঠিক এভাবে ছিল না, একটা প্রতিষ্ঠান এশিয়া ফাউন্ডেশন। তারা করতো কি, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষার বিভিন্ন রেফারেন্স বই টই লাইব্রেরিতে দিত, এটা ছিল তাদের প্রধান কাজ। তো জয়নুল আবেদিনের সঙ্গে কি করে তাদের আলাপ হয় আর কি। তখন তিনি বললেন যে তিনি তো স্কাল্পচার ডিপার্টমেন্ট খুলতে চাইছেন, কারণ তখনও এই যে পাকিস্তান তো তারা তো আমাকে স্কাল্পচার খুলতে, আমি খুব ভয় পাচ্ছি, ডিপার্টমেন্ট খোলা যাবে না। তবে এখন ভাবছি যদি সিরামিক্স করা যায় তো ভাস্কর্যের কিছুটা আসবে এখানে। আস্তে আস্তে আগায়। যাই হোক, তিনি এটা এশিয়া ফাউন্ডেশন ঠিক করে ফেললেন 2 বছরের একটা মানে গবেষণা সেল, এটা একদম গবেষণা। তো গবেষণার জন্য কাগজে বিজ্ঞাপিত হলো যে চারুকলার থেকে 5 বছর পাশ করেছে যারা মাটি টাটি ঘাঁটতে পারে এবং মাটি ঘাঁটা পছন্দ করে, একদম এটাও ছিল যে তাদেরকে দেওয়া হবে 5 জনকে, এবং তাদের প্রতি মাসে একটা গবেষণা ফিও তারা পাবে। হ্যাঁ, টাকাটা উল্লেখ করেনি কত। আচ্ছা, এই তখন অনেকেই অ্যাপ্লাই করছে। যাই হোক, তো আমরা তো ক্লাস করি, ছবি আঁকি, আর আমি ক্লাস করার সময় আমি ছিলাম একটু অন্যরকম ছাত্র। আমি তখন কচিকাঁচার মেলা করতাম, ইত্তেফাকে রাত্রে কাজ করতাম, হ্যাঁ, পার্ট টাইম। তো নানান সংগঠন করা, ইত্তেফাকে কাজ করা, আমি আর প্রচুর বই পুস্তক পড়তাম, লাইব্রেরি বই, এইগুলো আমার তখন কোনো সময় ছিল না। আবার ওদিকে ভালো ছাত্র হতে হবে, একটা মানে ক্লাস 1 একটা ডিগ্রি নিয়ে যেতে হবে, ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে যেতে হবে, তখন ফার্স্ট ক্লাস বলতো। তো এইসব চিন্তায় আমি তখন খুব বিভোর। এমন সময় একদিন জয়নুল আবেদিন ডাকলেন, যে ডেকে বললেন যে আমাদের ক্লাস শেষ হয়েছে ড্রয়িং পেন্টিংয়ের, তো বললেন যে তুমি সাঁতার জানো? আমি অবাক হয়ে গেলাম, আমি জানি। কবে সাঁতার শিখছ? সেই ছোটোবেলায়, খুব অল্প বয়সে। কোথায়? পুকুরে? আমাদের পুকুরেও সাঁতরেছি, আর আমাদের বাড়ির সামনে নদী আছে। বলে নদীর নাম কি? ডাকাতিয়া। ও হ্যাঁ, তুমি তো চাঁদপুরের। মেঘনা নামও নাই? তাও নামছে। কবে নামছো? যখন স্যার ক্লাস 8-9-এ পড়ি। বলি মেঘনা কী জন্য নামছো? আমি স্যার নৌকা ডুবে গেছিল ফটোফট। মানে আমি হ্যাঁ স্যার, ঝড়ে পড়ছিলাম, আমার বোনকে তার শ্বশুরবাড়িতে রাখা আমি যখন ফিরছি, বলে ভাগ্যিস, তোমার বোন থাকলে
সেও ডুবতো? বলে হয়তো ডুবতো। বলে বলে কি? তো তখন শফিকুল আহমেদ ছিলেন, আর কয়েকজন টিচার ছিলেন। তো বলে যে আর কি কী কাজ জানো, গ্রামের কাজ? তা বললাম যে মাছ ধরতে জানি। তো স্যার এই যে ঝাঁকি জাল ছাড়ে, এটা আমার বড় ভাই ছোট ভাই খুব পাকা, আমি বেশি পারি না। কেন তুমি পারো না কেন? বলে স্যার আমি খুব ফাঁকি দিতাম একটু, এসে মাছ টাছ তারাই ধরতো, আর আমি এখানে বই পড়তাম। ও অকপটে বলছি, বলে পারি কিন্তু পুরাটা। তা শফিকুল আহমেদ বলে যে পুরাটা মিলতে পারো? না স্যার, এখানে আমি ফেল করি। তো পারি, মাছ ধরছে। আর আর আমি বললাম যে ওই আমি হাতেই আমাদের পুকুরে অনেক মাছ পাইতাম। কী মাছ পাইতাম? মিনি মাছ, কই মাছ, শিং মাছও ধরছে। শিং মাছের কাঁটা গুঁতেও খাইছে। খুব ব্যথা স্যার, একদম ফুলে গেছে, জ্বর উঠে গেছিল একবার। তো আর মীর মুস্তফা আলী ছিল, যিনি হয়েছে সিরামিক্স। হ্যাঁ, তখন তাকিতে ছিল না। ও হ্যাঁ, তাকিতেও ছিল, তারাই ইন্টারভিউ নিতেছিল। তাকিতেও ছিল। তো তাকিতা তো বোঝে না, মীর মুস্তফা আলী তাকে ইংরেজিতে সব বুঝিয়ে দিচ্ছে, তাকে তো মাথা নাড়ছে। তো জয়নুল বললো যে পাস। আমি তো ভয় পাচ্ছি, কিসের পাস? তা শফিকুল আহমেদ বললো যে তুমি আজকের ইন্টারভিউতে পাস করেছ, খুব ভালো নম্বর পাইছো। কী জন্য স্যার? বলে জানাচ্ছি। তখন ওই বললো দিল, শফিকুল আহমেদ সাহেবকে আবেদন স্যার বলে দিল, ওরা জানিয়েই দেন। তা বলে যে এই মিস্টার তাকে দেখছো, মীর মুস্তফা আলী, তো সিরামিক্স খুলতেছি আমরা, ওই সিরামিক্সে তুমি একজন, যে 5 জনকে নেব আমরা ছাত্র, তুমি একজন। আমি বললাম স্যার আমার ফাইনাল পরীক্ষা, ক্লাস 1 বছর রয়েছে তো। বলে না, তুমি ক্লাস করবা আর এটাও করবা, পারবা না? যে একই সময় ক্লাস তো। বলে যে তোমাদের এখন ফাইন আর্টে তো তোমাদের বেশিরভাগ কাজই অনেক দিন ধরে হয়, ফাঁকে ফাঁকে এটাও করলো কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। এরপরে আমাদের 1 জনকে না 3 জনকে নিলেন আমাদের ক্লাসের, গফুস মালাকার আর সিরাজুল্লাহকে, ঠিক এমন মতো পদ্ধতিতে। যারা অ্যাপ্লাই করছে তাদের থেকে মাত্র নিলেন 2 জন। এই 5 জন নিয়ে এই প্রথম সিরামিক্স ক্লাস শুরু হয়।